গেলাম, খেললাম, বাদ পড়লাম, বাড়ি চলে আসলাম। আর আফগানিস্তান গেল, জিতলো, মানুষের মন জিতলো, টুর্নামেন্টটাকে রঙিন করলো। তাদের বিদায়টা অলমোস্ট নিশ্চিত। তারপরেও যেই কাজটা আফগানিস্তানের করা উচিত সেটা তারা করেছে। টাইগাররা ক্রিকেটে তাদের অনেক সিনিয়র হওয়ার পরেও সেই কাজটা করতে পারে নাই। স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির ই স্পোর্টসে। মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে প্রতিদিনের মতনই আছেন আওয়ার ভেরি ওন এম কায়সার, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, ক্রিকেট অ্যানালিস্ট, আমার খুবই পছন্দের। কায়সার ভাই, ওয়েলকাম। ধন্যবাদ মাহাদি। এবং আমার সাথে আছেন আরেকজন পছন্দের মানুষ, এখন পছন্দের বেশি হয়ে যাচ্ছেন, আবু হুরাইরা তামিম, আরেকজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক। তামিম ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমি যেই ইন্ট্রো দিয়ে শুরু করেছি কায়সার ভাই, আমি ঠিক আফগানিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের পার্থক্য এবং আফগানদের সাথে সিনিয়র বাংলাদেশ দলের কি কি শেখা উচিত সেই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, বাস্তবতাটা হলো যে আফগানিস্তান এবং বাংলাদেশ এখন যদি কোনো বৈশ্বিক আসরে খেলতে যায়, সেখানে তারা যে টুর্নামেন্টটা জিতে যাবে বা চ্যাম্পিয়ন হয়ে যাবে সেরকম চিন্তাটা হয়তো তাদের থাকতে পারে, কিন্তু ক্রিকেট বিশ্লেষকদের সেরকমভাবে থাকে না। বরঞ্চ এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল বলেছিল যে তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, সেটা নিয়ে একটা ধরনের ট্রল হয়েছিল এক। কিন্তু আফগানিস্তান যে এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে সেটা কিন্তু আপনি অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, বিশ্বের অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলেছিলেন। ইভেন রিকি পন্টিংয়ের মতো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, যিনি বেশ কয়েকবার ওয়ার্ল্ড কাপ জিতেছেন, তিনি যখন এই কথাটা বলবেন তার মানেটা হলো যে তিনি একটা নির্দিষ্ট একটা চিন্তাভাবনা থেকে করেই এটা বলেছেন এবং কিছু প্ল্যান বা পরিসংখ্যান তার কাছে রয়েছে। এবং আফগানিস্তানের খেলাটা দেখে, পেছনের খেলাটা এবং সামনে তারা কতদূর যেতে পারে সব কিছু দেখে বিবেচনা করে তিনি এই মন্তব্যটা করেছিলেন। এর আগে কিন্তু আপনার ব্রায়ান লারা বলেছিলেন 2024-এ, যেটা আপনি নিজে মাঠে বসে কভার করেছিলেন, সেই টুর্নামেন্টেও আগে কিন্তু ব্রায়ান লারা বলেছিলেন যে আফগানিস্তান যদি সেমিফাইনালে যায় তিনি অবাক হবেন না, এবং আফগানিস্তান তাই কিন্তু করে দেখিয়েছে। সো এখন যে জিনিসটা হলো যে আপনাকে নিয়ে হয়তো এক ধরনের প্রিডিকশন হবে, কিন্তু আপনি সেই প্রিডিকশনটা কত ভালোভাবে সফল করতে পারছেন সেটার একটা দেখার বিষয় রয়েছে। বাংলাদেশ মোটেও পারেনি, কারণ বাংলাদেশ আপনি যে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে কখনোই, এর আগেও আমি বলেছিলাম, কখনোই আপনি কম্পিটিটিভ হতে পারেনি। কোনো ম্যাচেই বাংলাদেশকে মনে হয়নি যে তারা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে রয়েছে। ব্যাটিং বোলিং সব দিক থেকে কিন্তু এক অর্থে ব্যর্থ হয়েছে। অনেকে হয়তো বলছেন যে বোলিংটা আমাদের ভালো হয়েছে, কিন্তু একটা 50 ওভারের ম্যাচে 10 ওভারের একটা কোটার বোলিংটাকে আপনি যদি ভালো বলেন, তার মানেটা বুঝতে হবে যে আপনি অতটুকুতেই কমপ্লাসেন্ট হয়ে গিয়েছেন। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কখনোই কমপ্লাসেন্ট হতে পারবেন না। আফগানিস্তানকে নিয়ে যদি আপনি বলতে বলেন, আফগানিস্তান এই টুর্নামেন্টে খেলতে নামার আগে যে প্ল্যান নিয়ে খেলেছিল এবং তারা যে পর্যায়ে এখানে এসেছে, এবং আপনি যেভাবে বললেন যে এই টুর্নামেন্ট তাদের জন্য এক অর্থে শেষ হয়ে গিয়েছে, তার জন্য যতখানি না তাদের ক্রিকেটিং অযোগ্যতা, তার চেয়ে বেশি কিন্তু আপনি আবহাওয়ার প্রতিকূলতা। তারপরও তারা এই টুর্নামেন্টে এত দুর্দান্ত একটা ম্যাচ জিতেছে, এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা যে 273 রান করেছে, দ্য ওয়ে দে স্কোর দ্য রানস, এটাই আমি মনে করি যে ওয়ানডে ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যে এই যে ট্রান্সফরমেশনটা আপনি দেখবেন যে একসময় তারা 20 ওভারে যে পজিশনে ছিল, 30 ওভারে সেখান থেকে আরেকটু সামনে বেড়েছে, 40 ওভারে তারা খুব সম্ভবত 199 ছিল 7 উইকেটে, সেখান থেকে তারা 273 রান করেছে। শেষের 10 ওভারে এই ঝাঁপিয়ে পড়ে রান করার যে বিষয়টা রয়েছে, তার চেয়েও বড় বিষয়টা হলো যে ক্রিকেটার দায়িত্ব নিয়ে খেলছিলেন আজমতুল্লাহ ওমরজাই, তিনি কিভাবে এটা ফিনিশিং টানতে হয় সেটা করে দেখিয়েছেন। বয়স বেশি না, অভিজ্ঞতা খুব একটা নেই, কিন্তু তারপরও তিনি করে দেখাতে পেরেছেন। তার কারণটা হলো জেদ এবং প্রতিভার স্ফুরণ, দুটোর একসঙ্গে তারা মিলাতে পেরেছেন। একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে বা একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে দল এটাই চায়, যেটা বাংলাদেশ করতে পারেনি। সেটি হলো যে আফগানিস্তান এই টুর্নামেন্টে যা করতে চেয়েছিল তারা সেটা আমি মনে করি যে করতে পেরেছে। সেমিফাইনালে তারা না খেললেও কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন তারা কিন্তু কমপ্লাসেন্ট না। তাদের স্বপ্নটা আরও অনেক বড়। তারা চিন্তা করবে যে আমি নেক্সট টুর্নামেন্টে আরও ভালো পজিশনে যাব, আমি চ্যাম্পিয়ন হয়ে ফিরবো, এবং তারা সেটা করে দেখানোর সক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, শুধু মুখে বলে না, সেটা তারা করতে পারবে। ওয়াইরাজ আপনি যদি বাংলাদেশ প্রসঙ্গে ফিরেন, আমরা আসলে কথায় একটু বেশি বলি, মাঠে কাজ একটু কম করি। সো আমাদের এই সময়টা চলে এসেছে যে কথা একটু কম বলে মাঠের কাজটুকু একটু বেশি করা এবং পারফরমেন্সটা ঠিক রাখা। তামিম ভাই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবে আসলে আমরা কাজে বড় হব, কবে আমাদের টাইগাররা আসলে সত্যিকারের টাইগার হবে, এবং কবে তারা মাঠে বাঘের মতোই পারফর্ম করবে, বিড়ালের মতন ঘরে ফিরে আসবে না? এটা তো আসলে বলাটা খুবই মুশকিল যে কবে পারফর্ম করতে পারবে, আর সেই ধরনের ক্রিকেটারই বা আমাদের দেশে, আমাদের টিমে কবে আসবে। সেই জন্য তো আসলে যে পাইপলাইন থাকা দরকার, সেই পাইপলাইনে আমাদের আসলে সত্যিকার অর্থে নেই।
তো তারপরে মানে এই যে কম্পেয়ার করলে তো আসলে বলা যাবে না যে আমাদের কেন হচ্ছে না বা কী হচ্ছে না, কোথায় ল্যাকিংস, এটাই আসলে খুঁজাটা খুব মুশকিল ব্যাপার যে কোথায় হচ্ছে না। সব ডিপার্টমেন্টের লোকজন আছে, সবাই কাজ করতেছে বাট হচ্ছে না। এখানেই আসলে কি কাজ বলবো, করলে আবার হয় না কিভাবে, হচ্ছে না। এই জন্য আসলে আমার কাছে তার মানে কি ভুল পথে কাজ করছে? কোনো পথই ভুল না, সবকিছু ঠিক আছে। আমার সবচেয়ে বড় মনে হয় যে আমার কাছে না তামিম ভাই, আমি যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, যে ধরেন আপনি a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা a² + 2ab + b², সেই ফর্মুলা যদি আপনি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে অঙ্কটা মানে ফর্মুলাটা সাজান, তাহলে তো ফর্মুলাটা ওয়ার্কআউট করবে না। বাংলাদেশ ক্রিকেটে কি তাই? অবশ্যই অনেকটা সেরকমই, আমার কাছে মনে হয় সেরকমই। আপনি দেখবেন, খেয়াল করবেন যে আমাদের স্যাটিসফ্যাকশন খুব অল্পতেই হয়ে যায়। যেটা ধরুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টা দল খেলবে, আমরা 8টা দলের মধ্যে ছিলাম, আমাদের স্যাটিসফ্যাকশন হয়ে গেছে যে আমরা এ পর্যন্ত হয়ে গেছে, আমাদের আর কিছু লাগবে না। একটা সেঞ্চুরি হয়েছে, হাফ সেঞ্চুরি হয়েছে বা 5টা উইকেট নিয়েছে, আমাদের স্যাটিসফ্যাকশন কিন্তু এখন এই জায়গায়। এখান থেকে বের হয়ে আসতে হবে যে না, আমরা এখানেই থেমে থাকতে চাই না, আমরা আরও দূর যেতে চাই। আরও দূর গেলে যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে, আর মাইন্ডসেটটা সবচেয়ে বড় বিষয়, যে আমি আসলে নিজে কী করছি, ব্যক্তিগত পারফরমেন্স যদি উন্নতি করতে পারি আমার দল সাফল্য পাবে। সব প্লেয়ারের এখন নিজের আত্মকেন্দ্রিক চিন্তাটা করতে হবে যে আমি ভালো খেলবো, দলের তো চিন্তা করবো, নিজের চিন্তাও করবো যে আমি আসলে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে নিয়ে যাবো, আরও বড় রান করবো। এভাবে আসলে এগিয়ে যেতে হবে। রাইট কায়সার ভাই, এগিয়ে যাওয়ার আমাদের পথ নিয়ে আমি আপনাকে স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ দলের পার্থক্যটা কোথায়? মাঠের পারফরমেন্সের পার্থক্যটা এখন মানে খুব ভালোভাবেই আমরা বুঝতে পারি যে কপাল ভালো বাংলাদেশ আফগানিস্তানের গ্রুপে পড়ে নাই, পড়লে অ্যাটলিস্ট মানে আরও বেশি জিনিসটা মানে পরিষ্কারভাবে আমাদের চোখে ধরা পড়তো। পার্থক্যটাই মানে আফগানদের কাছে কি শেখা উচিত বাংলাদেশের এখন এই মুহূর্তে? সাম্প্রতিক সময় যদি আপনি দু দেশের ক্রিকেট বিশ্লেষণ করেন আপনি, তাহলে পার্থক্যটা আপনি যে উদাহরণটা টেনেছেন আমি সেই উদাহরণ হিসেবেই যাচ্ছি। a+b হোল স্কোয়ারের যে ফর্মুলা দিয়েছেন আপনি, দেখুন আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশ a², তাহলে আফগানিস্তান a³ বা a4। জাস্ট এখানেই কিন্তু পার্থক্যটা। এর কারণটা হলো যে আপনি উন্নতি করছেন কিন্তু আপনার চেয়ে প্রতিপক্ষ আরও বেশি উন্নতি করছে, এখানেই কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। আমরা কি আসলে উন্নতি করছি নাকি আমরা এখন আমাদের আসলে উন্নতির গ্রাফটা নিচের দিকে যাচ্ছে? না, আপনি উন্নতি, আপনি 2019-এর ওয়ার্ল্ড কাপ দেখেন, 2023-এর সাথে কম্পেয়ার করেন, আমরা অনেক বেশি পিছিয়েছি। আমরা যদি টি-20 বিশ্বকাপগুলোতে দেখি আমাদের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, আমরা সবসময় বাজেই খেলছিলাম এবং ধারাবাহিকভাবে সেটা ধরেই রেখেছি। তো আমাদের উন্নতিটা হচ্ছে কোথায়? আমরা তো আসলে পেছনের দিকে যাচ্ছি। দেখুন, দুটো বিষয় আপনাকে মনে রাখতে হবে যে কোনো টুর্নামেন্টে আপনি খেলতে যাওয়ার আগে আপনি যে এর পরের যে বিশ্বকাপটা যেটা আছে 2027-এ, সেটার জন্য কি আপনি কংক্রিট কোনো প্ল্যান করেননি। সো আপনাকে প্ল্যানটুকু সেখানেই করতে হবে। আপনি প্ল্যান যদি 4 বছর পরের টুর্নামেন্টের প্ল্যান যদি আপনি 1 মাস আগে করেন বা 15 দিন আগে করেন বা 2 মাস আগে করেন, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। আপনাকে প্ল্যান অনেক আগে করতে হবে, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই যে বৈশ্বিক আসরগুলোতে যদি ভালো পারফরমেন্স করতে চায়, তাহলে সেই টুর্নামেন্টটাকে টার্গেট করে আপনাকে সেরকম দল সাজাতে হবে এবং সেই অনুযায়ী প্ল্যানটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা আসলে সব কিছুতে প্ল্যানটা খুব চটজলদি করি। আমরা ছোটোবেলা থেকে শিখেছি না যে উঠছড়ি তোর বিয়ে, ঠিক এরকমভাবে যে কোনো টুর্নামেন্টে আমরা যখন খেলতে যাই সেখানে হঠাৎ করে মনে হয় যে ও টুর্নামেন্টটা বোধহয় চলে এসেছে, এটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। উদাহরণ হিসাবে বেশি দূর যাব না, আপনি এই টুর্নামেন্টের কথাই ধরুন, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ধরুন। চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হবে তার 2.5 মাস আগ পর্যন্ত বাংলাদেশ কোনো ওয়ানডে ক্রিকেটই খেলেনি। তো তার মানেটা হলো যে আমাদের প্ল্যানিং নাই, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিকে টার্গেটই করি নাই। এমন না যে আপনি টি-20 খেলেছেন কিন্তু টি-20ও আপনি অন্য ফরম্যাটের খেলা ক্রিকেটের মধ্যেই ছিলেন, কিন্তু আপনি যখনই একটা 50 ওভারের ম্যাচ খেলবেন সেটার জন্য আপনার মানসিক প্রস্তুতি থেকে শুরু করে আপনার সিনক্রোনাইজেশনের একটা বিষয় রয়েছে, দল গঠনের একটা বিষয় রয়েছে, সব কিছু মিলে আপনাকে একটু আগে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটুকু করতে হবে। কিন্তু আমরা খুব দ্রুত এবং স্বল্প সময়ের জন্য সেই পরিকল্পনাটা করি। তো স্বল্প সময়ের জন্য সব পরিকল্পনা করলে আপনি হয়তো 1-2 ম্যাচে একটা চমক দেখাতে পারবেন, কিন্তু আপনি বৈশ্বিক আসর বা ওয়ার্ল্ড কাপের মতো, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এরকম বড় টুর্নামেন্ট জিততে পারবেন না। বড় টুর্নামেন্ট জিততে হলে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে এবং বড় পরিকল্পনা নিতে হবে এবং বড় প্রতিভাকেও দলে স্থান দিতে হবে। সো এই সব কিছুকে আপনি এক করার জন্য দায়িত্ব কাদের? ক্রিকেট বোর্ডের। এবং আরেকটু স্পেসিফিক করি, ক্রিকেট বোর্ডের একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে, তাদের দায়িত্ব ক্রিকেট অপারেশন, রাইট। তো তারা কতখানি এই দায়িত্বটুকু পালন করছেন সেটাও কিন্তু এখন আমি মনে করি যে স্ক্রুটিনি করার একটা সময় চলে এসেছে। আপনি যখনই কোনো একটা টুর্নামেন্টে কেউ ব্যর্থ হয়, শুধুমাত্র ক্রিকেটারদেরকে দোষ না দিয়ে এটার সাথে স্টেক হোল্ডার হিসেবে যারা জড়িত ছিলেন, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছেন, ইভেন আপনি সিলেক্টর পর্যন্ত, যে আপনি তাকে কেন সিলেক্ট করেছেন, তিনি আউটপুট দিতে পারেননি, তার সিলেকশনের কারণটা কি ছিল, তাহলে নেক্সট সিলেকশন আপনার কি হবে বা আপনার পরবর্তী পরিকল্পনাটা কি। আমি মনে করি যে এই যে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটিটা সবার মধ্যে রাখতে হবে। কোচ, ক্যাপ্টেন, খেলোয়াড়, আপনি টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত রয়েছিলেন
ইভেন আপনি টিম অপারেশনস পর্যন্ত। এবং এই অ্যাকাউন্টেবিলিটি আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের কাছে তারা যে কোনো টুর্নামেন্ট শেষে দেবেন এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী পরবর্তী প্ল্যানটা নিবে। আমরা হয়তো এখানে অনেক কথা বলে ফেলতে পারছি, বলাটা খুবই সহজ, কিন্তু কাজগুলো করা খুবই কঠিন এবং আরও কঠিন কারো কাছ থেকে জবাবদিহিতা চাওয়ার। আমি মনে করি যে এই জবাবদিহিতা চাওয়ার সময় এখন ক্রিকেট বোর্ডের চলে এসেছে। শুধুমাত্র আপনি কারো পিছনে টাকা ড্রেইন করে তাই তিনি কখন উন্নতি করবেন বা তিনি কখন আপনাকে সাফল্য এনে দিবেন এটার পিছনে না ছুটে আমি মনে করি যে যার পিছনে আপনি যে প্ল্যানটুকু করছেন সেই প্ল্যানের জন্য তিনি অ্যাকাউন্টেবিলিটি ঠিকমতো দিতে পারছেন কিনা, কেন পারছেন না সেই ব্যাখ্যাটাও তাকে দিতে হবে। আপনি সফল হলে ঠিক যেরকমভাবে বোনাস পান, ব্যর্থ হলে তাহলে আপনাকে জবাবদিহিতার আওতায় অবশ্যই আনতে হবে। এই যে হিসেবটা, এই হিসেবটা পৃথিবীর সব ক্ষেত্রে, নইলে আপনি কখনোই সামনে বাড়তে পারবেন না। রাইট তামিম ভাই, 2015 অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ড যখন টুর্নামেন্ট থেকে বিদায় নিল, 4 বছর পরে 2019 বিশ্বকাপটা তারাই জিতেছে এবং 2015 পরে গোটা ইংলিশ স্কোয়াডের মধ্যে একটা তছনছ আমরা দেখেছি। মানে সিনিয়র ক্রিকেটারদেরকে বাদ দিয়ে যারা কিনা একটু এগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারে, লিমিটেড ওভার্স ক্রিকেটে যারা ফিট ইন ক্রিকেটার তাদেরকে নিয়ে দল ওয়েন মর্গানের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দলটাকে 4 বছর লিড করেছেন এবং 2019-এ তারা বিশ্বকাপ জিতেছে। এই যে লং টার্ম প্ল্যান, ইংল্যান্ডের মতন অত্যন্ত দারুণ ক্রিকেট সংস্কৃতির দেশও যখন লম্বা সময়ের একটা প্রসেসের মধ্য দিয়ে তাদের দলটাকে গড়ে তোলে, আমরা কেন এই প্রসেসটা ফলো করতে পারি না? এমন তো নয় যে আমাদের সামনে কোনো মডেল নাই, আমরা তো মডেল পাচ্ছি যে এরা করেছে এরা করেছে এরা করেছে, তো ওয়াই নট আমরা করতে পারি না? ইংল্যান্ড দলটা কিন্তু প্রফেশনাল, তারা কিন্তু। আপনি বলতে চাচ্ছেন আমরা অপেশাদার? আমরাও পেশাদার, সেমি পেশাদার? সেম পেশাদারও না। আমাদের ওই যে বললাম যে মন মানসিকতা একটু, পেশাদার লোকের মন মানসিকতা একটু কেন? এটা তো ফুল প্রফেশনালি হওয়ার কথা না? না, আমরা আসলে একটু মানে জাতিগতভাবে একটু অলস জাতি। আর কত জাতির দোষ দিয়ে আমরা আসলে ক্রিকেট দলটাকে সেভ করার চেষ্টা করব? তামিম ভাই, সেভ করার চেষ্টা না, আপনি এটা দেখবেন, আপনি যে গতকাল ধরেন কোনো একটা উদাহরণ তো তৈরি হতে হবে। একটা জাতির এই সমস্যা ওই সমস্যা, জাতি কি ঘুরে দাঁড়াবে না? দেখেন যে ম্যাথু হেড যখন আউট হলো গত ম্যাচে, যে তারপর বলেই কিন্তু স্টিভ স্মিথ পরপর 2টা 4 মারলো, মারার বল মেরে দিয়েছে। অথচ আমাদের ক্ষেত্রে দেখি যে একটা উইকেট চলে গিয়েছে, মারার বল মারি না, ব্লক করি বা ঠেকিয়ে খেলি, কিন্তু তারা কিন্তু ঠিকই মেরে খেলেছে এবং প্রতি ওভারে 10 করে রান রেট রেখেছে, যেখানে তাদের দরকার ছিল 5.5-এর মতো। তো তারা কিন্তু আসলে ম্যাচটা দ্রুত শেষ করতে এবং তারা সেভাবে খেলে, যেটা মারার বল সেটা মারে, যেটা ছাড়ার বল সেটা ছেড়ে দেয়। সেই হিসাবটাই কিন্তু আমরা মিলাতে পারছি না, যে কোনটা মারতে হবে, কোনটা ধরতে হবে, কোনটা ব্লক করতে হবে। বেসিক এই হিসাব যদি আমরা মিলাতে না পারি, তাহলে এটা শুধু মাঠে না, মাঠের বাইরেও কিন্তু আমরা মিলাতে পারছি না। আজ থেকে 5 বছর আগে আমাদের প্লেয়াররা যখন টি-20 খেলতেন, আমাদের স্ট্রাইক রেট ছিল 90 + 100 বা ম্যাক্সিমাম 120 স্ট্রাইক রেট, তাও 1-2 ক্রিকেটার। হ্যাঁ, 1-2 ক্রিকেটার। সেইখানে বিদেশি অন্যান্য প্লেয়ারের স্ট্রাইক রেট কি ছিল? 140, 145। আরে ওদের টেলেন্ডারদের অনেকের স্ট্রাইক রেট 150-এর কাছাকাছি। সেখানে কত ডিফারেন্স? 25 to 30 ডিফারেন্স। এখন আমাদের প্লেয়াররা কিন্তু উন্নতি করেছে, অনেক উন্নতি করেছে, 130, 140 স্ট্রাইক রেটে চলে আসছে। কয়জনের? 2-3 জনের কথাই বলতেছি আমরা, যারা প্রথম সারিতে আছে। এর মধ্যে ওরা কিন্তু অনেক উন্নতি করে ফেলছে, ওরা কিন্তু এখন 150+ চলে গেছে, যেটা কায়সার বারবার বলতেছিল যে আমরা উন্নতি করতেছি, যেখানে আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে তারা উন্নতি করতেছে। তো এই গ্যাপটা আমরা আসলে ধরতে পারতেছি না। আচ্ছা, এই তর্কটা আমি কায়সার ভাইয়ের সাথে তর্কটা আমি তামিম ভাইয়ের ফুল টসটা আপনাকে দেই, যেটা তামিম ভাই বলছে যে আমরা উন্নতি করছি, আমরা 10% আগাচ্ছি, ওরা 25% আগাচ্ছে। আচ্ছা, যারা আমাদের চেয়ে এমনি আগে মানে এগিয়ে ছিল তারা তো আগানোই ছিল, তাদের প্রোগ্রেস ভালো হবে, এটাই স্বাভাবিক। আমেরিকা বাংলাদেশের তুলনায় অনেক বেশি উন্নতি করবে, তাদের জিডিপি বড় হবে, এই হবে সে হবে, ভেরি সিম্পল। আমাদের পেছন থেকে আমাদের ক্রস করে চলে গেল, সেটা আমরা দেখলাম না। মানে আফগানিস্তান তো কোনো আসপেক্টেই বাংলাদেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার, সুযোগ সুবিধা, ডেভেলপমেন্ট কোনো কিছুর সাথেই তো আফগানিস্তানের তুলনা চলে না। কিন্তু সেই আফগানিস্তান যখন প্রত্যেকটা আইসিসি ইভেন্টে বাংলাদেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যে তোমরা এখনো ক্রিকেট শিখো নাই, তখন ব্যাপারটাকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? না, এটা খুব সহজ, যে তাদের সামর্থ্যটুকু বেশি এবং সেই সামর্থ্যের প্রয়োগ করার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু তাদের বেশি। হয় না যে আপনি দেখবেন যে এই টুর্নামেন্টে আফগানিস্তান যদি ভালো না করতো, আফগানিস্তানকে নিয়ে এই যে এত আপনি আলোচনা করছেন আজকে, কেন করছেন? বিকজ তারা ভালো পারফরমেন্স করেছে। ঠিক একই রকমভাবে বাংলাদেশ যদি ভালো পারফরমেন্স করতে পারতো, তাহলে বাংলাদেশ কিন্তু আলোচনার সাবজেক্টে চলে আসতে পারতো। তো এই টাইপের দলগুলো সবসময় সেটাই চিন্তা করে যে আমি যদি বৈশ্বিক আসরে ভালো পারফরমেন্স করতে পারি, তাহলে আমাকে নিয়ে একটা আলাদা। ইন্টারাপ্ট করি কায়সার ভাই, যে বীরেন্দ্র সেহবাগ ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের আগে বলেছিল বাংলাদেশকে নিয়ে এবার এত আলোচনার কি আছে? অনেকেই বীরেন্দ্র সেহবাগকে, বাংলাদেশের অনেক আলোচক, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বীরেন্দ্র সেহবাগের এই কথাটাকে এত নেগেটিভ
নেগেটিভলি নিয়ে তাকে কথা শুনিয়েছে, দিন শেষে বীরেন্দ্র সেহবাগের কথাটাই যদি মাঠে ফলে যায় তাহলে আপনি কাউন্টারটা কিভাবে দিবেন? মানে হাওয়ার উপরে কাউন্টার তৈরি করবেন? ন্যারেটিভ কি হাওয়ার উপরে হয় না? দিন শেষে হিসাবটা আসে কিন্তু আপনি একটা ছোট্ট বিষয়, সেটি হলো যে পারফরমেন্স। আপনি যদি পারফরমেন্স করেন তাহলে বীরেন্দ্র সেহবাগ আজকে বলতেন যে আই ওয়াজ রং, নিশ্চিতভাবে। কিন্তু আপনি রাইট, কিন্তু আপনি পারফরমেন্স তো খারাপ করেছেন, এই কারণে বীরেন্দ্র সেহবাগের কথাটা আপনার কাছে মনে হচ্ছে যে তিনি খুব লজিক্যাল কথাটা বলেছেন। সো পারফরমেন্স যদি আপনি করতে পারেন তাহলে বীরেন্দ্র সেহবাগ কি বললেন অথবা দীনেশ কার্তিক কি বললেন অথবা আকাশ চোপড়া কি বললেন, ইট ডাজ নট কাউন্ট। আপনাকে আপনার পারফরমেন্সটাকেও করতে হবে। বাট প্রবলেমটা হলো যে আপনি যখনই এরকম বাজে পারফরমেন্স ধারাবাহিকভাবে করতে থাকবেন তখন আপনাকে প্রতিপক্ষ লাইটলি নেবে এবং আপনাকে যে কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে আপনি ডার্ক হর্স হিসেবে থাকবেন, আপনি কখনো পাত্তাই পাবেন না। সো ক্রিকেটে প্রভাব যখন আপনি হারিয়ে ফেলবেন বা আপনি যখনই নিজের আধিপত্যটুকু প্রতিষ্ঠা করতে পারবেন না তখন সেখানে আপনি কিন্তু ছোট ভাই হয়ে যাবেন এবং বড় ভাই হিসাবে যারা থাকবেন তাদের আপনার কথাবার্তা শুনতেই হবে। তারা যখন যে ধরনের আপনাকে উপদেশ দিবেন দেখবেন যে আপনাকে মনে হবে যে ইয়েস, জি ভাই করে শুনতে হবে। সো এই পজিশনে বাংলাদেশ কেন গেল? এখান থেকে ফিরে আসার একটাই উপায়, আপনাকে পারফর্ম করতে হবে এবং পারফর্ম আপনি মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট আপনার সমাধান এটাই, এছাড়া দ্বিতীয় কোনো বিষয় না। আপনি টেবিল গেম জেতার কোনো সুযোগ নেই এখানে, অথবা আপনি কথাবার্তায় বা ফেসবুকে আপনি ট্রল করারও কোনো কিছু নাই, বা ফেসবুকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে নিজের দেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তাও কিন্তু না। আপনাকে যা করতে হবে, মাঠের ওই যে 11 জন ক্রিকেটার রয়েছেন সেই 11 জন ক্রিকেটার যদি ভালো পারফর্ম করতে পারেন, দলকে জেতাতে পারেন মর্যাদা সহকারে, তাহলে দেখবেন যে আপনি মর্যাদাটা আবার ফেরত আসবে। কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে খেলার আগেই হেরে যান, আরে দূর, এ তো বাংলাদেশের সাথে কি খেলবো, টসের আগেই যদি আপনি জেনে যান যে এই ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে, তাহলে তো নিশ্চিতভাবে আপনাকে নিয়ে বাড়তি কেউ চিন্তাভাবনা করবে না। এবং এটার সবচেয়ে খারাপ দিকটা হলো যে শুধুমাত্র মাঠের ক্রিকেটে এই ধারাবাহিক পারফরমেন্সে আপনি হয়তো বাদবাকি প্রতিপক্ষের কাছ থেকে আপনার সম্মান হানিটুকু হারিয়ে ফেলছেন, আপনি একটু লাইটলি আপনাকে সবাই নিচ্ছে। তার চেয়েও বড় সমস্যাটা হলো যে আপনি ফিনান্সিয়ালিও কিন্তু অনেক পিছিয়ে যাবেন, আপনাকে স্পন্সরশিপেও কিন্তু ঘাটতি আসবে, আপনার খেলা দেখাতে অনেকে কিন্তু বাণিজ্যিকীকরণের যে বিষয়টা রয়েছে সেটাতে আগ্রহটুকু হারিয়ে ফেলবেন। সো সব কিছু মিলে যে কোনোভাবেই আপনাকে একটাই টার্গেট নিতে হবে, ইউ হ্যাভ টু পারফর্ম। রাইট। তামিম ভাই, যে পরিবর্তনের কথাটা আমরা বলছিলাম, আগের এপিসোডে আমরা আলোচনা করছিলাম, কায়সার ভাই একটা ভালো টার্ম ইউজ করেছিলেন যে হোলসেল চেঞ্জেস। কি পরিবর্তন এই মুহূর্তে বাংলাদেশ দলে আপনার কাছে মনে হয় যে একদম ইমিডিয়েট যে পরিবর্তনের সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে? হোলসেল চেঞ্জের আগে সবার আগে প্রয়োজন হলো অধিনায়ক চেঞ্জ করা সবার আগে। যেমন আপনি দেখেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার আপনার পদত্যাগ করেছে অধিনায়ক পদ থেকে, 2 ম্যাচ হেরে। আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশ ভালো খেলছে না ইংল্যান্ড ভালো খেলছে এই টুর্নামেন্টে, আপনি কি বলবেন? অবশ্যই ইংল্যান্ড ভালো খেলছে, 2টা ম্যাচ হারছে কিন্তু তাতেও লড়াই করে হেরেছে, 351 রান করেছে, এটা মানে অনেক বড় রান। তারপরে হেরেছে, তাদের সেই দিনটা ছিল না। আফগানিস্তানের সাথে খুব লড়াই করে হেরেছে, তো অবশ্যই বাংলাদেশ বেটার ম্যাচ খেলেছে, তারপরেও সে পদত্যাগ করেছে। নিজের ভিতর কিন্তু অনেস্টিটা আছে যে হ্যাঁ আমি পারতেছি না, আমি দলকে যেটা আমাকে চাচ্ছে আমি দিতে পারছি, সে নিজ থেকে সে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। আমাদেরকে এরকম কোনো উদাহরণ আছে? আমার কাছে মনে হয় নাই। তো এগুলা নিজ থেকে ভিতর থেকে আসতে হবে, যেন আমি পারতেছি না, আমি সরে দিয়ে আরেকজনকে দায়িত্ব দিই, বা দলটাকে আরেকটু গোছানোর জন্য আমি নাইলে কিছুদিন রেস্ট নেই। এগুলো শুধু বোর্ড দেখবে, বোর্ড বলে দিবে, ধাক্কা বের করে দিবে, তারপর আমি বের হবো, এটা আমার কাছে মনে হয় এখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাইট। বেশ কিছু পরিবর্তনের ব্যাপার আছে, মানে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলের কোচ হোক, এই আলোচনা কত বছর ধরে। ফাইনালি সালাউদ্দিন তিনি কোচ হয়েছেন, বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে আছেন। অনেক কোচেরই এই মুহূর্তে চুক্তির মেয়াদ শেষের দিকে। কায়সার ভাই, এই জায়গায়ও কি চেঞ্জেস প্রয়োজন? চেঞ্জ খুব একটা বড় প্রয়োজন নেই। আপনি যদি কোচিং প্যানেলের কথা বলেন, কারণটা হলো যে এই দলটা খুব বেশি যে সুযোগ পেয়েছে, এই কোচিং প্যানেলের কথা আমি বলছি, এটার মধ্যে শুধুমাত্র মুস্তাক আহমেদ স্পিন কোচ এবং বোলিং কোচ যিনি 1 বছর আগে দায়িত্ব পেয়েছিলেন আন্দ্রে আদামস, বাদ বাকি কোচ কিন্তু আপনার অক্টোবর থেকে দায়িত্ব পেয়েছেন। সালাউদ্দিনও অক্টোবর থেকে পেয়েছেন, সিমন্সও তাই পেয়েছেন। তো এবং সিমন্স আপনি 3টা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন, একটা আপনার বৈশ্বিক আসর খেলেছেন। সালাউদ্দিন অত বেশিও সুযোগটা পাননি। সো এখনই আপনি তাদেরকে মানে আপনার চেঞ্জ করে দেওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, একটা জিনিস যেটা করতে পারেন, আমি যে শব্দটা বললাম যে লং টার্ম তাদেরকে আপনি চুক্তিতে আনবেন কিনা, এবং আমি মনে করি যে এই কোচিং প্যানেলের উপর যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্তুষ্ট থাকে তাহলে তাদেরকেও আপনি বড় দায়িত্ব দেওয়া উচিত। শুধুমাত্র আপনি 1 সিরিজ অথবা 2 সিরিজ পর্যন্ত তাদেরকে দায়িত্ব দিলে তারা তাদের যে প্ল্যানটুকু রয়েছেন সেই প্ল্যানটুকু নিয়ে এগোতে পারবেন না। আমি ব্যাখ্যায় যাচ্ছি একটু, দেখবেন আপনি যে কোনো একটা সিরিজ শুরু হলে একটা কোচিং প্যানেল যদি আপনি লম্বা সময়ের জন্য তার দায়িত্বটুকু না পান, তাহলে শুধুমাত্র সেই সিরিজটা নিয়ে তারা চিন্তাটা করেন।
তো সেই সিরিজটা নিয়ে চিন্তা করলে আপনি পরের যে আরও লম্বা ধাপ রয়েছে সেই লম্বা ধাপের দিকে তারা যেতে পারেন না। তো তখন তারা সেই সিরিজে সাফল্য আনার জন্য যে চিন্তাটুকু করেন যে আমি এখানে আমার চাকরি বাঁচানোর জন্য বা আমি এখানে ধরেন আপনি ভালো পারফরমেন্স যাতে হয়, দল ভালো পারফরমেন্স করতে পারে, আমাকেও একটা আলোচনায় আসতে পারি, এই কারণে আপনি অভিজ্ঞ ক্রিকেটারদেরকে একটা সুযোগ দেন পারফরমেন্স না থাকলেও, অর্থাৎ নিজের গা বাঁচানোর একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু যখনই আপনি কাউকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দিবেন এবং তারপরে তার কাছ থেকে বলবেন যে তোমাকে এই 2 বছরের জন্য দায়িত্ব দিলাম, 2 বছর পরে, 1.5 বছরের মধ্যে বা 1 বছর পরে আমি তোমার পারফরমেন্সটা আবার অ্যানালাইসিস করব, তখন তার মধ্যেও কিন্তু নিজেকে ভালো করার একটা তাগিদটুকু তৈরি হয়ে থাকে। আর কোচিং প্যানেল বা কোচিং জিনিসটা এমন যে আপনি কাউকে এক সিরিজে দায়িত্ব দিয়ে মনে করবেন যে তিনি রাতারাতি চেঞ্জ করে দিবেন, ইটস ইম্পসিবল। তাকে আপনাকে লম্বা সময়ের জন্য দায়িত্বটুকু দিতে হবে। সো আপনি যদি আমার কাছ থেকে জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যে বর্তমান যে কোচিং প্যানেল রয়েছে সেখানে হেড কোচ সিমন্স এবং তার সিনিয়র সহকারী কোচ হিসাবে যিনি রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, এই দুজনকে লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির করার সময়টা এখন চলে এসেছে এবং তাদেরকেও সেরকমভাবে ক্রিকেট বোর্ড যদি নিতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই 2 কোচ বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক সাফল্য এনে দিতে পারবেন। কাদের ভাই, অবশ্যই বাংলাদেশ দল যে সাফল্যের কথা আপনি বলছেন সেটা ডেফিনেটলি বাংলাদেশ দল পাক। তামিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম, ডেফিনেটলি পরের এপিসোডে আমরা আরও বিস্তারিত আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশের করণীয় নিয়ে আমরা আলোচনাই করতে পারবো, কিন্তু মাঠে এই আলোচনাকে সত্যিকার অর্থেই সাফল্যে রূপান্তরিত করার দায়িত্ব যাদের, তারা বাংলাদেশের ক্রিকেটার, তারা বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট, তাদের দায়িত্ব এখন। সময় অনেক পেরিয়ে গেছে, এই সময়টাকে যদি কাজে লাগানো না যায় তাহলে হয়তোবা আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্সের যে গ্রাফ সেটা ডেক্লাইন করতেই থাকবে এবং বিশ্ব সার্কিটে বাংলাদেশের ক্রিকেট হাস্যরসের উপাদান হিসেবে দাঁড়িয়ে গেছে অলরেডি, আরও দাঁড়াবে। আমরা সেটা চাই না। বাংলাদেশের হাজার কোটি মানুষ ক্রিকেটকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার সময় এসছে। এবার প্লিজ প্রতিদান দেওয়া শুরু করুন। আল্লাহ হাফেজ।